ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের বিদ্যুৎ খাতের গত 15-16 বছরে যে বিনিয়োগ হয়েছে এবং আমরা সরকার যে দামে বিদ্যুৎ কিনছে কোম্পানিগুলোর কাছ থেকে, সেখানে বেসরকারি খাতের সাথে এমনকি বিদেশি কোম্পানিগুলোর সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আসলে বাংলাদেশের ফেভারে কতটা ছিল। সেখানে দুর্নীতির অভিযোগ বেশ কিছুদিন ধরে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে এই সেক্টরে বড় রকমের দুর্নীতির একটা অভিযোগ ছিল। সেই অভিযোগ দুর্নীতি আসলে কতটা হয়েছে, বিদ্যুৎ সিচুয়েশন কি, চুক্তিগুলি আসলে কতটা বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে ছিল, এগুলি রিভিউ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার একটা রিভিউ কমিটি গঠন করেছিল। সেই কমিটি একটা রিপোর্ট জমা দিয়েছে। তো সেই রিপোর্টের ভিত্তিতে আজকে টিভিএস লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে এই রিভিউ কমিটির রিপোর্টে আসলে এই বিদ্যুৎ সেক্টরের সম্পর্কে কোন ধরনের তথ্য উঠে এসেছে, কোন ধরনের অনিয়মের কথা আসছে, বা এখান থেকে বের হয়ে যেতে হলে আমাদের সামনের সরকারের জন্য কি করণীয় আছে। সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার আজকে যে নিউজ, যে রিভিউ কমিটি যে রিপোর্টটা দিয়েছে, সেখানে বিদ্যুৎ সেক্টরের বছরে প্রায় $1.5 বিলিয়ন আমাদের অতিরিক্ত খরচ হচ্ছে, এরকম তারা কথা বলছে। এবং সেখানে বলছে যে বিদ্যুৎ জ্বালানির যে একটা বিশেষ আইন যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, সেই আইন এ ধরনের দুর্নীতিটাকে খুব সহজ করে দিছে এবং এখানে ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতির একটা নেক্সাস তৈরি হয়েছে, এরকম কথা এই রিপোর্টে আসছে। তো আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই যে রিপোর্টে আসলে কি আছে, সুনির্দিষ্টভাবে যদি বলেন। থ্যাংক ইউ অ্যাগেইন ফর হ্যাভিং মি। আসলে এই যে গতকাল যে রিপোর্টটা দিয়েছে আপনার ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার ডিল, এই রিভিউ কমিটি অলমোস্ট আপনার 1.5 বছর সময় পেয়েছে বাংলাদেশের যেই পাওয়ার ডিলগুলো হয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলে সবগুলি রিভিউ করার। এবং আপনি যদি দেখেন তারা গতকাল কেউ আপনার এই রিভিউ কমিটির যিনি কনভেনার, ফর্মার আপনার বিচারপতি আপনার মাইনুল ইসলাম, উনি বলে যে তাদেরকে আনফেটার্ড অ্যাক্সেস দেওয়া হয়েছে, আর আনফেটার্ড আপনার অথরিটি দেওয়া হয়েছে, আনচেকড পাওয়ার দেওয়া হয়েছে, এবং সরকারের যে কোনো কিছু আপনার তাদের যেটা মনে হবে সেটা সরকারের কাছ থেকে পাবে, এই ধরনের অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। কিন্তু এই যে যেমন ধরেন আমরা যে একটা হেডলাইন করলাম, হাউ আপনার ক্ল্যাপটোক্রেসি এ ক্রনিজম রোল হাসিনা ইরা পাওয়ার সেক্টর, দিস আর ভেরি অ্যাকচুয়ালি ফাইন লাইন টু রিড, রাইট? যেভাবে হেডলাইনটা আসছে, ওনারা যেই কথাগুলো বলেছে আমরা সেগুলোই রিপোর্ট করেছি, কিন্তু ওনারা যেভাবে দুর্নীতি হয়েছে বলছে, এটার সপক্ষে আসলে কোনো সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস আমাদেরকে দেয় নাই গতকাল। এবং আমি যদি বলি, ধরেন শেখ হাসিনার আমলে যেসব পাওয়ার ডিলগুলো হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ডিল হচ্ছে আদানি। ফর এক্সাম্পল, আই এম নট টকিং অন্যান্য ইস্যুগুলো নিয়েও ইস্যু আছে, কিন্তু ওয়ান অফ দ্য মাস্ট টকড, মোস্ট কন্ট্রোভার্সিয়াল, মাস্ট ডিসকাসড পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আদানি ডিলটা ছিল। আদানি এবং রামপাল, এক্স্যাক্টলি। এই আদানি ডিলটা ধরেন তখন শেখ হাসিনার সময় থেকেও প্রবলেমেটিক ছিল, সবাই রিপোর্ট করছে। এই সরকার আসার পর একটা স্ট্যান্ড নিল যে না, আদানির বিরুদ্ধে আমরা এই ডিলটাকে আবার রিনেগোশিয়েট করার জন্য একটা হার্ড স্ট্যান্ড নিল। অ্যাজ এ পার্ট অফ ইট, রিভিউ কমিটিকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আদানির ডিলটাকে স্পেশালি আপনার করার জন্য, স্ক্রুটিনাইজ করার জন্য। তো আপনি যেটা জানেন, এটা হচ্ছে একটা সভরেন আপনার গ্যারান্টর বাংলাদেশ সরকার। ইটস এ স্টেট লেভেল পলিসি যে আপনি একজন প্রাইভেট এন্টারপ্রেনিয়ারের কাছ থেকে একটা স্টেট সফরেন গ্যারান্টি দিয়ে আপনার পাওয়ার কিনছে। এখন যে ডিলটা হয়েছে, সেই ডিলটা অফার করেছে বাংলাদেশ। আদানি সেই ডিলে এগ্রি করে আপনার পাওয়ার প্ল্যান্ট করে বাংলাদেশে পাওয়ার দিচ্ছে। তাহলে এখানে আদানির ফলটা কোথায়? আদানির আপনার ভুলটা কোথায়? আদানি তো বলতেই পারে স্বাভাবিকভাবে, এটা তো তোমার দেয়া ডিল, সেই ডিলে আমি কমপ্লাই করে ব্যবসা করতেছি, তাহলে আমার দোষ কোথায়? এখন বাংলাদেশ সরকার বলছে, ইন্টারিম গভর্নমেন্ট বলছে, এবং আমরাও এটা নিয়ে প্রশ্ন করেছি, আমরা বলছি যে এখানে কুল প্রাইসিং ফর্মুলা নিয়ে একটা ঝামেলা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আরও অন্যান্য আমাদের যেসব ট্যাক্স ইস্যুগুলো আছে, কার্বন ট্যাক্স ইস্যুগুলো আছে, তারপর হচ্ছে সরকার এটাতে আপনার এই যে স্পেশাল ইকোনমিক জোন ডিক্লেয়ার করার কারণে যেসব বেনিফিটগুলো পাওয়ার কথা, পরে যদি বা বলছে ঠিক মতো আসতে পারে নাই, বিধায় ইকোনমিক জোনের বেনিফিটগুলো পাই না, তাহলে ঠিক মতো কেন আসতে পারে নাই সেটারও এক্সপ্লেনেশন বিষয়। এই বিষয়গুলো আপনার হ্যান্ডেল করার জন্য যে পরিমাণ
আপনার ইন্টেলেক্ট দরকার বাংলাদেশ লেভেলে, ঠিক আছে, সেটা মনে হয় বাংলাদেশে, মানে আই এম সরি টু সে বাট আই হ্যাভ টু সে, আমার মনে হয় সেখানে ঘাটতি আছে। হ্যাঁ, ধরেন এই ধরনের পাওয়ার ডিলের মতো হাইলি টেকনিক্যাল কমপ্লিকেটেড ডিল, এটা যারা রিভিউ কমিটিতে ছিল তারা আসলে এই ধরনের বিষয়গুলো অতীতে কখনো হ্যান্ডেল করে আমরা না। ওই প্রসঙ্গে পরে আসবো। আপনি যদি আরেকটু বলেন যে এই রিপোর্টটা বেশ বড়, 155 পৃষ্ঠার রিপোর্ট, সেখানে আর কি কি বিষয় উঠে আসছে মোটা দাগে? এখানে আসলে এই যে বিষয়গুলো বলছে, মানে আমাদের এই যে পাওয়ার ডিল, মানে যে আনফেভার্ড পাওয়ার ডিলের কারণে আমাদের $1.5 বিলিয়ন অ্যানুয়ালি লস হচ্ছে, আসলে হুইচ ইজ ট্রু। কারণ হচ্ছে যে পরিমাণ রিস্ক বাংলাদেশ সরকারের উপর, তাদের কোনো রিস্ক নাই, কোনো কিছু নাই, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ফর দ্য টাইম বিং, 20 বছর 22 বছর 25 বছরের জন্য তারা পাবে। ওই ক্ষেত্রে ইন এ সেন্স ঠিক আছে। এটা যদি ধরেন আর একটু ব্যালেন্স হতো, তখন বাংলাদেশ সরকারের এই যে টাকাটার কথা বলা হচ্ছে, এটা না হলেও বেশ সিংহভাগ বাংলাদেশ সরকারের সাশ্রয় হতো, এই ব্যাপারে কোনো আপনার দ্বিমত নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো তো প্রুফ করার বিষয়, এগুলো সবগুলো হয়েছে আইনের ভিতর দিয়ে, যে আইনটা বাংলাদেশ সরকার আপনার এগ্রি করেছে, বাংলাদেশ সরকারের সফরেন গ্যারান্টি আছে সবগুলো চুক্তিতে, সবগুলো চুক্তির গিয়া হচ্ছে কোনো ডিসপিউট হলে সেটা সিয়াকে যেতে হবে, এবং ওখানে লেন্দি প্রসেস, এক্সপেন্সিভ প্রসেস। এখন আপনি যে ডিলটা তাদেরকে অফার করেছেন, এখন অল অন এ সাডেন আগে থেকেই ছিল, এখন আপনি খুব হার্ড পুশ করছেন যে এই ডিলটা যাতে আপনি স্ট্রিমলাইন করার জন্য। এখন এটা তো হার্ড পুশ করে হবে না। আমি একজন হচ্ছে আপনি উইকার পার্টি, আপনি হচ্ছে আপনি স্ট্রঙ্গার পার্টি কখন উইকার পার্টিকে এন্টারটেইন করতে চায় না। আর এর ভিতর আপনি যদি বিভিন্ন ধরনের কথাবার্তা, নেরেটিভ, রেটরিক অ্যাকচুয়াল কাজের চেয়ে এগুলো আরও বিষয়গুলোকে কমপ্লিকেটেড করেছে। তো এই রিভিউ কমিটির ব্যাপারে আমি যদি সাম আপ করতে চাই, এখানে আসলে রেটরিক ডমিনেটেড ওভার অ্যাকচুয়ালি ফ্যাক্টস। আচ্ছা, আমি আপনার কাছে একটা জানতে চাবো যে যেহেতু বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সময় যিনি শেখ হাসিনা, তো তিনি হচ্ছে এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ফলে আমরা দেখছি যে এই রিপোর্ট এবং হোয়াইট কমিটির শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টেও কিন্তু বলা আছে যে এই বিদ্যুৎ এবং এনার্জি সেক্টরের সকল ডিসিশন এক জায়গা থেকে হয়েছে। দ্যাট মিনস হচ্ছে শেখ হাসিনার কাছ থেকে আসছে। এটা কি আসলে শেখ হাসিনা হচ্ছে যে এডিশনাল পাওয়ার এখানে এক্সারসাইজ করছে, নাকি বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সে পাওয়ারটা এক্সারসাইজ করছে? এই বিষয়ে কি রিপোর্টে কোনো কিছু আছে? আসলে এখানে এই যে গতকাল যখন আপনার এই ডক্টর জাহিদ, ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য রিভিউ কমিটি, উনি যখন ব্রিফ করছিল, তখন উনি কোট আনকোট একটা কথা বলে যে পাওয়ার সেক্টরের ডিলগুলো এমনভাবে করা হয়েছে দেশি বিদেশি বেস্টেড গ্রুপকে দিয়ে, যাতে স্টেট পাওয়ার যাতে ক্যাপচার করা যায়, যাতে স্টেট পাওয়ার যাতে সলিডিফাই করা যায়। তো ইন দ্যাট সেন্স উনি আসলে একদম ডিরেক্টলি মিন করতে শেখ হাসিনা অ্যাকচুয়ালি আপনি টুক অল দ্য ডিসিশন বিহাইন্ড অল দ্য ডিলস, ঠিক আছে, এটা হচ্ছে মিন করে, এটাই উনি হচ্ছে আন্ডারলাইনিং মিনিং, ইন বিটুইন লাইন মিনিং যদি বলি এইটাই। কিন্তু আমরা যখন এই যে করাপশনের বিষয়টা আসলো, আমি একটু আপনারও ডেফিনেটলি প্রশ্ন থাকতে পারে, করাপশনের যখন বিষয় আসলো স্পেসিফিক, যেহেতু অ্যাজ এ মিনিস্টার অফ দ্য মিনিস্ট্রি, তাহলে তো এখানে যে এত করাপশন হয়েছে বলছে, এই যে ক্ল্যাপ্টোক্রেসি অ্যান্ড হচ্ছে আপনার ক্রোনিজম, নিশ্চয়ই এগুলো তো উইদাউট এনি আপনার জ্ঞাত হয় নাই, আন্ডার ডিলিংসে হয় না। কিন্তু শেখ হাসিনার অ্যাকাউন্টে নাকি কোনো টাকা পয়সা পায় নাই। ওনারা যেটা পেয়েছে এই ডিল প্রসেসে যারা ফর্মার বিপিডিবি চেয়ারম্যান, 2 ফর্মার পাওয়ার ডিভিশন সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার অফিস, তারপর হচ্ছে আপনার পাওয়ার সেলের এমডি, পাওয়ার গ্রিডের তাদের কিছু অফিসারদের সংশ্লিষ্টতা পেয়েছে, তাদের ফরেন অ্যাকাউন্টে $1 থেকে $2 মিলিয়ন মতো ট্রানজ্যাকশন তারা পেয়েছে। রিপোর্টে কি তাদের নাম টাম আছে? না, রিপোর্টে আমরা নাম জানি, কিছু নাম জানি, আমরা কিছু লিখেছিও গতকালকের স্টোরি, কিন্তু রিপোর্টে রিটেন ভাবে তারা কারো নাম রিপোর্টে স্পেসিফিক দেয় নাই, কিন্তু তারা নাকি সরকারকে দিয়েছে নামগুলো। আচ্ছা, সরকারকে নাকি দিয়েছে। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে আদানির ডিলটা, এখন এখানে আমরা আপনার রিপোর্ট পড়ে জানতে পারলাম যে আদানির সাথে হচ্ছে এই চুক্তিটা এখন রিনেগোশিয়েট করার একটা হচ্ছে সুপারিশ আছে। যদি সেটা সম্ভব না হয় তাহলে চুক্তিটা বাতিল করার কথা এই রিভিউ কমিটি বলছে। এটা হচ্ছে যে কতটা সম্ভব, এটা আপনি একটু ব্যাখ্যা করবেন। আসলে এই যে রিনেগোসিয়েশন, আমার মনে হয় না যে আদানির দিক থেকে আসলে কোনো রেসপন্স আসবে, কারণ এটা আসবে না, মানে আসলে ওই পর্যায়টা পেরিয়েই আসছে রিনেগোসিয়েশন। সরকার চেষ্টা করে যাচ্ছিল, আপনি জানেন তারা অলরেডি মিডিয়েটর নিয়োগ দিয়ে দিয়েছে। এখন মিডিয়েটর নিয়োগ দেওয়া হচ্ছে জাস্ট আপনার প্রায়র স্টাফ বিফোর স্টার্টিং ফুল ব্লোন লিগাল ব্যাটল ইন সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টার। হ্যাঁ,
তো কারণ হচ্ছে মিডিয়া এখানে প্রথম হচ্ছে সিইউ লেভেলের টক ফেল করেছে, তারা এগ্রি করে না যে না আমরা ডিলের বাইরে যাব না। বাংলাদেশ বলছে তোমাদেরকে এখানে প্রাইসিং নিয়ে একটু ফিক্স করতে হবে, বললো যে না আমরা ডিলের বাইরে যাব না। এর পরে তারা তো মিডিয়েটর নিক দিয়ে এখন লিগ্যাল ব্যাটেল শুরু করার জন্য এগ্রি। এখন লিগ্যাল ব্যাটেলে গেলে বাংলাদেশের আসলে লেভারেজ কতটুকু আছে? কারণ হচ্ছে পুরা ডিলটাই কিন্তু আদানির পক্ষে। পৃথিবীর কোনো আদালত আদানিকে হারানো সম্ভব না বর্তমান যে ডিল আছে। এখন এখানে আদানিকে ধরার একমাত্র ওয়ে হচ্ছে একটা করাপশন লিঙ্ক এস্টাবলিশ করা, যেখানে বাংলাদেশ অফিসিয়াল অথবা পলিটিক্যাল লিডারশিপ অতীতে যারা ছিল শেখ হাসিনার সময়, এবং হচ্ছে আদানি অফিসিয়াল এবং আদানি গ্রুপের সাথে যদি কোনো আপনার আন্ডারহ্যান্ড ডিলিংস থাকে, সেটার যদি কোনো আপনার দালিলিক প্রমাণ থাকে, হ্যাঁ, ফরেন্সিক অ্যানালাইসিস বিভিন্নভাবে তখন এই স্টোরিটা এই কেসটা স্ট্যান্ড করা যাবে, বলে যে তারা আসলে এই ডিলটা নিয়েছে এইভাবে করে, যেটা বাংলাদেশ সরকারের মানুষের জন্য। তখন ইট উইল বি এ ভেরি অ্যাকচুয়ালি স্ট্রং এভিডেন্স টু ফাইট দ্য ব্যাটেল এগেইনস্ট আদানি ডিল। আদারওয়াইজ অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো হোপ। আমরা তো আদানির বিষয়ে সুপারিশ জানলাম, আর মেজর কি সুপারিশ আছে এই কমিটির রিপোর্টে? মেজর এখানে ধরেন কিছু কথাবার্তা আছে যেগুলো হচ্ছে আমরা আসলে লিখেছি, এগুলোর অন রিপিটেড অকেশন বাংলাদেশে পাওয়ার সেক্টরে এমন কোনো কেউ নাই যারা লিখে নাই। সেটা হচ্ছে ধরেন আমাদের গ্যাস নাই, আমাদের প্রাইমারি ফুয়েল নাই, কিন্তু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওয়ান আফটার অ্যানাদার গট অ্যাপ্রুভড। তো এগুলো তো বাস্তবতা। তো এখানে বলা হচ্ছে যে এগুলো স্পেশাল অ্যাক্টের আন্ডারহ্যান্ড ডিলিংসের মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে, পার্সোনাল নেগোসিয়েশন, টাকা পয়সা দিয়ে ভিতর দিয়ে অ্যাপ্রুভাল নিয়ে নিছে এটা। এবং রিলায়েন্সের ব্যাপারে তোর মধ্যে স্পেসিফিকলি বলে যে রিলায়েন্সের এই পাওয়ার প্ল্যান্টটা ইন্ডিয়াতে চলতো না, একটা হচ্ছে আউটডেটেড পাওয়ার প্ল্যান্ট আমাদের এখানে ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট এনে আমাদের এখানে বসিয়ে মাঝখানে আম্বানির ভাই রিলায়েন্সের আপনার ব্যবসা করে চলে গেছে। কিন্তু এটা হচ্ছে মোস্ট ইনএফিশিয়েন্ট, আসলে ইনএফিশিয়েন্ট। যদি ধরেন আপনি আমাদের যে পাবলিক যে গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্টগুলোর তুলনায় ধরলে এটা হচ্ছে এফিসিয়েন্সিও কম, অ্যাট দ্য সেম টাইম আপনার কম, আপনার প্রাইসও অনেক হায়ার। তো এই কথাগুলো, এবং আর একটা কথা বলে যে আদানির পাশাপাশি, আদানির ডিলের পাশাপাশি নেগোসিয়েশন না করলে ক্যান্সেলেশন প্রসেস যাওয়ার জন্য বলছেন এক সরকারকে, যাতে এটা তাড়াতাড়ি স্টার্ট করে। আর হচ্ছে মোস্ট ওয়ান সাইডেড যেসব ডিলগুলো আছে আমাদের লোকাল বাংলাদেশে যেগুলো অপারেট করতেছে, যেগুলো এস্টাবলিশ বাংলাদেশের ভূখণ্ডে, এগুলা যাতে রিনেগোসিয়েশনের জন্য তাদের সাথে কথাবার্তা বলে সংশ্লিষ্ট মানুষদের সাথে, এই মুদ্রা দেখা হচ্ছে এই কথাগুলো আছে। আমরা একদম শেষ সময় চলে আসছি। আপনার কাছে আমি একটা কোশ্চেন করবো, সেখানে দুইটা পার্ট, আপনি যদি একটু ব্রিফলি অ্যান্সার দেন। আপনি নিশ্চয়ই জানেন যে ইসমাইল আলী একজন রিপোর্টার, এই সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি গতকাল একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই রিপোর্টটা দেখে, এবং তিনি মন্তব্য করেছেন যে এই রিপোর্টটা আসলে বাংলাদেশের সাংবাদিকরা বিভিন্ন সময় যেসব রিপোর্ট করেছেন সেটার একটা কম্পাইল করা হয়েছে, যেটা আমি বলছি আপনাকে অলরেডি। এই রিপোর্টে হচ্ছে 12 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কারোর নাম নাই। এবং এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন, এবং এই রিভিউ কমিটিতে যারা ছিল তারা আসলে তাদের কতটুকু এক্সপার্টিস আছে যে এই ধরনের জটিল ডিলগুলো বিশ্লেষণ করে তারা হচ্ছে সুনির্দিষ্টভাবে কোনো ফল্ট থাকলে সেটা বের করতে পারা, এই বিষয়ে তাদের এক্সপার্টিস আসলে কতটুকু ছিল? ওকে, এই যেটা ধরেন ইসমাইল আলী ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমার পত্রিকা লেখার জন্য আমি হয়তো কালকে ফেসবুকে ঢুকতে পারি না। এক্স্যাক্টলি উনি যেটা বলেছে ওইটাই হচ্ছে রিয়েলিটি। এটা হচ্ছে যে রিপোর্টে যেসব ন্যারেশনগুলো আসছে, যেসব ন্যারেটিভগুলো, কেচি লাইন যেগুলো আসছে, এগুলো হচ্ছে এমন কোনো কথাবার্তা নেই যেটা সাংবাদিকরা গত 15 বছর ধরে আপনার লিখে নাই, আমরা বলি নাই, ঠিক আছে? এই কথাগুলো এখানে আসছে। আর ফ্যাক্টস অ্যান্ড ফিগার বলেন আপনি আদানির ক্ষেত্রে অথবা বাংলাদেশের অন্যান্য পাওয়ার সেক্টরে, এগুলো হচ্ছে অডিটেড আপনার পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশনগুলো এখানে ইনজেক্ট করা হয়েছে। দ্যাট ডিডন্ট ইনভেন্ট এনিথিং, দ্যাট ডোন্ট হ্যাভ টু অ্যাকচুয়ালি ডু এনি নিউ ম্যাথ। তার মানে এই রিপোর্টে নতুন আসলে কোনো কিছু, দেয়ার ইজ নাথিং নিউ। তারা যে দাবি করছে, তারা হুইশাল যদি নতুন এবং মোস্ট সিগনিফিক্যান্ট হতে পারে, আমি বলি এখানে, যদি এটা তারা যদি তাদের কথাগুলো মিন করে থাকে, যেটা তারা দাবি করেছে যে কিছু সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস আসছে হুইশাল ব্লোয়ারের পক্ষ থেকে আদানি এবং বিপিডিপি ডিল নিয়ে, যেটা হুইচ ইজ এনাফ টু ফাইল এ ফ্রড কেস অ্যান্ড অলসো ফাইট অ্যাট দ্য সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার, ঠিক আছে? এটা তারা দাবি করছে এবং তারা এটা সরকারকে দিয়েছে। তারা বলছে এই বিশ্বের বিভিন্ন জায়গায় যারা খুব জুডিশিয়াস যেসব লয়ারগুলো আছে, হাই এন্ডেড এইসব পাওয়ার সেক্টর রিলেটেড, তাদেরকে যদি ইনভলভ করা হয়, এটা যদি সিয়াকে মুভ করা হয় ওইসব ডকুমেন্টস দিয়ে, দেয়ার ইজ এ হোপ। সেটা তো সাংবাদিকটা আমরা কিছুই জানি না, ওইটা নিয়ে আমাদের কাছে কোনো প্রমাণও দেয় নাই। দিস ইজ হোয়াট দে ক্লেম অ্যাকচুয়ালি, দে ডিডন্ট গিভ আস এনি এক্সাম্পল। রিভিউ কমিটির মেম্বারদের সম্পর্কে যদি একটু বলেন সংক্ষেপে। আসলে রিভিউ কমিটির মেম্বার যারা আছে তারা ওনারা হচ্ছে আমাদের বাংলাদেশের সব শ্রদ্ধেয় মানুষ, বয়স্ক মানুষ, ঠিক আছে? অলমোস্ট দে আর অন অ্যান অ্যাভারেজ যদি বলেন মোর দেন 60 ইয়ার্স।
তারা আসলে ক্ষেত্রে খুবই এস্টাবলিশড, কিন্তু এই পাওয়ার ডিলের মতো মোস্ট কমপ্লিকেটেড টেকনিক্যাল ইস্যু তারা অতীতে কখনো হ্যান্ডেল করে নাই। ঠিক আছে, যেমন এখানে আছে ইকোনমিস্ট আছে, এখানে চার্টার্ড অ্যাকাউন্ট আছে, এখানে লয়ার আছে, এখানে ইউনিভার্সিটির প্রফেসর আছে। ঠিক আছে, none have the experience of dealing this sort of case in the past. তো আপনি যখন এই ধরনের কমপ্লিকেটেড মানুষগুলাকে আপনি অ্যাসেম্বল করার আগে সরকারের উচিত ছিল, আমি বলছি ওনার কিন্তু ক্ষেত্রে খুবই এস্টাবলিশড এবং ওয়েল রিপিটেড, সরকারের উচিত ছিল আসলে বিগ নেমসের পিছনে না গিয়ে টেকনিক্যালি এই বিষয়ে দেশি বিদেশি যারা এক্সপার্ট, যারা ফরেন্সিক অ্যানালাইসিসগুলো বুঝে, যারা বুঝে যে কীভাবে আপনার এই কী বলে আন্তদেশীয় ট্রানজ্যাকশনগুলো হয়, এই ক্ষেত্রে এক্সপার্ট মানুষগুলোকে যদি দেশি বিদেশি মানুষগুলোকে যদি ট্যাগ ফ্রেন্ডলি মানুষগুলোকে ইনভলভ করা যেত, পাওয়ার সেক্টরের নলেজ আছে এই ধরনের মানুষগুলোকে ইনভলভ করা, তাহলে এটা আরও বেশি ভালো হইতো। এই যে ভালো হতো ডেফিনেটলি এই রিভিউর আউটকামটা। খুব সংক্ষেপে বলবেন যে এই সরকারের মেয়াদ আসলে শেষ হয়ে আসছে 12 ফেব্রুয়ারি ইলেকশন, এবং সরকার বলছে যে ইলেকশনের পরে দ্রুতই তারা নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এই সময় এত বড় একটা রিপোর্ট এবং এরকম জটিল জটিল সুপারিশ, এটা বাস্তবায়নের ভবিষ্যৎ কি, কে বাস্তবায়ন করবে এটা? এক্স্যাক্টলি, এটা নিয়ে আসলে যেটা সত্যি কথা বলতেছি, যে যারা ধরেন বাংলাদেশের সোল লার্জেস্ট পাওয়ার ডিস্ট্রিবিউটর হচ্ছে বিপিডিবি অলরেডি কিন্তু চিন্তা করতেছে, বলে যে আদানির সাথে যদি আমার যদি কোনো ঝামেলা পাকে, যদি এটা এখান থেকে সাপ্লাই বন্ধ হয়ে যায়, বলে যে আমাদের বাংলাদেশে এখানে কিয়ামত শুরু হয়ে যাবে। কারণ আমার এই 1500 মেগাওয়াট 1400 1450 সিমলেস যে জেনারেশন আপনার ফ্লো, বলে যে এটা আমি অন্য জায়গা থেকে করতে পারবো না, এবং যদি করতে চাই তাহলে আমার এখানে প্রচুর ইনভেস্টমেন্ট, আমার টাকা নেই, আমার প্রচুর এখানে আপনার ফিনান্সিয়াল মোবিলাইজেশন দরকার, যেটা আমার পক্ষে দেওয়া, সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় এত ডলার। বলে যে তাও তো আমরা ওরাও চাচ্ছে এবং সরকারেরও সেটা হচ্ছে আদানি যাতে আসলে নেগোসিয়েশন করে বাংলাদেশের যে কোল প্রাইসিং টর্মুলা আছে, কোল প্রাইসিং ইস্যুটা যাতে যদি অ্যাড্রেস করে, এবং অন্যান্য বিষয়গুলো মূলত হচ্ছে কোল প্রাইসিংটা যদি আসলে অ্যাড্রেস করে, বাংলাদেশ ইজ হ্যাপি টু ক্যারি। তো সেটা কোন সরকার করবে? এখন এটা তো এই সরকারের সম্ভব না, এটা আগামী সরকারের জন্য দিচ্ছে। এখন আগামী সরকার কীভাবে রিয়্যাক্ট করে, আগামী সরকারের কাছে বাস্তবতা হচ্ছে তারা যখন সরকারে আসবে তখনই কিন্তু সামার শুরু হবে। আপনার এখন হচ্ছে আপনার ধরেন 10,000 অথবা 11,000 হাইয়েস্ট, তখন তারা আসার সাথে সাথে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হয়ে যাবে আপনার 16,500 থেকে 17,000। তো এই যে আশা, এগুলো সবগুলো কনসিডার করে আসলে তাদেরকে অনেক বেশি প্রুডেন্টলি ওয়ার্ক করতে হবে। এখানে ডিলটাও ফ্লোটাও যাতে ঠিক থাকে, আবার ডিলটাও কীভাবে প্রগ্রেস করা যায়, অ্যাকচুয়ালি দে হ্যাভ টু স্ট্রাইক এ ভেরি ডেলিকেট ব্যালেন্স। ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা সাজ্জাদের কাছ থেকে বিস্তারিত জানলাম যে এই রিভিউ কমিটির প্রতিবেদনে কি আছে এবং বাস্তবতা আসলে কোন সিচুয়েশনে আছে। সরকার চাইলেই কে এই চুক্তিগুলি হচ্ছে নেগোসিয়েশন করে এগুলির দাম কমাতে পারবে কিনা বা বাতিল করতে পারবে কিনা, খুবই জটিল প্রক্রিয়া। আমরা তাকিয়ে থাকবো আগামী সরকারের দিকে যে তারা আসলে এই সুপারিশগুলি কতটা আমলে নেয়, কতটা বাস্তবায়ন করে, এবং আপডেট আপনারাও আমাদের কাছ থেকে জানতে পারবেন। আমাদের শো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।